আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? বিদ্যাঙ্গনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা ইতিমধ্যেই আমাদের কোর্সে যারা জয়েন করেছো, বিগত সময়ে আমরা তোমরা এইচএসসি 2026 পরীক্ষার্থী রয়েছো, আমরা বেশ কিছু বাংলা ক্লাস নিয়েছি অলরেডি, এবং তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে একটি ক্লাস নেওয়া হবে। সেটি হচ্ছে যে বাংলা প্রথম পত্র থেকে যেটি রয়েছে একটি গদ্য আর কি প্রবন্ধ, সেটা হচ্ছে প্রমোদ চৌধুরীর একটা প্রবন্ধ, সেটা হচ্ছে সাহিত্যে খেলা, এবং বাংলা ব্যাকরণে হচ্ছে বাংলা বানানের নিয়ম থেকে আজকে আমরা ক্লাসটি নিব। তো তোমরা যারা ইতিমধ্যে লাইভে জয়েন হয়েছো, তোমরা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, এবং তোমরা ক্লাস শেষে আমাদের এই যে পিডিএফ যে স্লাইডটা থাকবে সেটা তোমরা পেয়ে যাবে। ওকে, তো এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের একটি টপিক। তো তোমরা জানো যে তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার রুটিন এবং সিলেবাস অলরেডি দিয়ে দিয়েছে, তোমাদের হাতে খুব বেশি সময় নাই। তো আমাদের বিদ্যাঙ্গন থেকে তোমাদের ইংলিশ, বাংলা এবং আইসিটির জন্য একটা কোর্স চালু করা হয়েছে। তোমরা যারা অলরেডি এনরোল করেছো তোমাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনো এনরোল করোনি ভাবছো এনরোল করবা, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যে ওয়েবসাইট আছে এখান থেকে সরাসরি তোমরা কোর্সটিতে এনরোল করতে পারবে। তো আমরা কোর্স শুরু করার আগে আমরা তোমাদের আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাহিত্য খেলা প্রবন্ধ। ঠিক আছে, তো তোমরা গত ক্লাসে আমাদেরকে বলেছিলে সেটি হচ্ছে যে এখন তোমাদের যেহেতু শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে পুরো যেই প্রবন্ধ বা পুরো গল্পটা নিয়ে লাইন বাই লাইন আলোচনা করার মতো সময় নাই। তো এই জন্য আমরা যেহেতু বলেছি যে ফাইনাল সাজেশন এবং টেস্ট পেপার সলভ ক্লাস, তো সেক্ষেত্রে আমরা সাজেশন আকারে আজকের যে স্লাইডগুলো সাজিয়েছি সাজেশন আকারে তোমাদের গুরুত্বপূর্ণ লাইনগুলা এবং এমসিকিউ কি ধরনের হতে পারে এবং গুরুত্বপূর্ণ যে লাইনগুলো এবং গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমরা তুলে ধরেছি, এবং লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি কি ধরনের প্রশ্ন আসতে পারে, বিশেষ করে সৃজনশীল এবং এমসিকিউ, তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের আজকে যে প্রবন্ধ সেটির নাম হচ্ছে সাহিত্য খেলা, যেটি লিখেছেন প্রমোদ চৌধুরী। সাহিত্য খেলা এটা পাঠ পরিচিতি দেখো, প্রবন্ধ লেখকের সংক্ষিপ্ত। আমাদের আজকের যে ক্লাস শেষে আমরা বাংলা প্রথম পত্রের যে প্রবন্ধ সাহিত্য খেলা এটি শেষে আমরা যেগুলো জানতে পারবো সেটি হচ্ছে প্রবন্ধ লেখকের সংক্ষিপ্ত পরিচয়। লেখকের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে আমাদের জানতে হবে। লেখক পরিচিতি থেকে মোটামুটি একটা দুইটা কোশ্চেন প্রত্যেক বছরই আসে। এমসিকিউ শব্দার্থ দেখো, পরীক্ষার জন্য প্রয়োজনীয় শব্দের যে অর্থগুলো রয়েছে সেগুলা দেখো, শব্দের এবং অর্থগুলো এমসিকিউ আকারে আসে, এবং ক নম্বরে যে জ্ঞানমূলক প্রশ্ন আসে শব্দের অর্থ অনেক বেশি আসতে দেখা যায়। যেহেতু এটা প্রবন্ধ এবং প্রবন্ধের ভাষাটা একটু কঠিন, এবং এই শব্দার্থগুলো তোমাদের খুব ভালোভাবে জানতে হবে যাতে এটা পরীক্ষাতে গিয়ে তোমাদের মিস না হয়। তারপর দেখো, প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রয়েছে মূল বক্তব্য এবং প্রাসঙ্গিক আলোচনা। ঠিক আছে, আমরা যে মূল বক্তব্য এবং প্রাসঙ্গিক আলোচনা করার চেষ্টা করেছি এবং পরীক্ষার উপযোগী যে অংশগুলো সেটাই শুধুমাত্র তুলে ধরেছি। এবং দেখো, ক্লাস শেষে তোমাদের অনলাইনে পড়ার পাশাপাশি অফলাইনে ডাউনলোড করার জন্য ডাউনলোড করে সুবিধা যেটা আছে আর কি, ডাউনলোড করে তোমরা ওটা পড়তে পারবে। আমরা ক্লাস শেষে পিডিএফটা তোমাদেরকে আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তো তোমরা আমাদেরকে একটু জানাবা যে আমাদের যে ক্লাসটা ঠিক মতো চলছে কিনা এবং তোমরা শুনতে পারছো কিনা, হ্যাঁ, এবং কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু আমাকে জানাবা। তো তোমরা আমাদেরকে একটু জানাবা যে আমাদের যে ক্লাসটা, হ্যাঁ, এবং কমেন্টে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে প্রশ্নগুলো কমেন্টে করবা, আমি এখান থেকে যাতে তোমাদেরকে বোঝাইতে পারি বা অ্যান্সার করতে পারি। তো প্রবন্ধের শুরু করা যাক। শুরুতে আমরা বলেছি লেখক পরিচিতি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। লেখক পরিচিতি আমরা যেটা এমসিকিউ আকারে সাজিয়েছি, আমরা টোটাল লেখক পরিচিতিটা বিগত যে গতানুগতিক যে ক্লাসগুলো ছিল তোমরা বলেছিলে যে টোটালটা জানো আমরা নিয়ে আলোচনা না করি, কারণ টোটালটা নিয়ে আলোচনা করলে এখন পরীক্ষার সময় সেই রকম সময় তোমাদের মাঝে নাই। এই জন্য যেভাবে এমসিকিউ আসতে পারে তো সেই আকারে আমরা এখানে সাজিয়েছি। দেখো, প্রমোদ চৌধুরী, তার জন্ম হচ্ছে 1868 থেকে 1946। দেখো, তার পূর্ণ নাম হচ্ছে প্রমোদ নাথ চৌধুরী। কি? প্রমোদ নাথ চৌধুরী। এই জিনিসটা তোমরা সবাই খুব একটু মাথায় রাখবা, এই যে প্রমোদ চৌধুরীর যে নামটা তোমরা অনেকে ভুল করে প্রথম চৌধুরী বলে ফেলো, বা পরীক্ষার খাতায় প্রথম লেখা থাকে, তোমরা এটাকে কি করো, অ্যান্সার দিয়ে ফেলো। এই যে প্রথম এবং প্রমোদ, এটা কিন্তু প্রায় দেখতে 99% কি একই রকম। প্রথম এবং প্রমোদ এটা দেখতে কি একই রকম, এই জন্য এই ভুলটা
করা যাবে না, এই ভুলটা কি করা যাবে না, এটা একটু দেখতে হবে আমাদেরকে কি প্রমোদ চৌধুরী, যেটা কি প্রমোদ চৌধুরী, এটা অ্যান্সার করতে হবে। দেখো তার জন্ম হচ্ছে 7 আগস্ট 1868 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 2 সেপ্টেম্বর 1946। তো বিশেষ করে এই লেখকের যে জন্ম মৃত্যু সালটা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রমোদ চৌধুরীর ক্ষেত্রে বলতে পারে যে সাহিত্য খেলা প্রবন্ধটি কার লেখা। তো এখানে প্রমোদ চৌধুরী থাকবে, প্রথম চৌধুরী থাকবে, রবীন্দ্রনাথ থাকবে, সেক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে ক নম্বরে প্রথম চৌধুরী থাকলে তোমরা ওইটা দাগাই দিবা, দ্বিতীয়টা না দেখে এক্সাইটেড হয়ে যে এটা কমন আসছে, কিন্তু এখানে খুব মানে সাবধানতার সহিত এমসিকিউটা তোমাদেরকে সমাধান করতে হবে। সেটা হচ্ছে এটা প্রমোদ চৌধুরী। দেখো তার যে ছদ্মনাম সেটা হচ্ছে বীরবল, তাহলে বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। তার পৈতৃক নিবাস দেখো হরিপুর চাটমোহর, পাবনা, বর্তমান বাংলাদেশ, অর্থাৎ যে পাবনা যে চাটমোহর রয়েছে সেখানে তার পৈতৃক নিবাস। সাহিত্য ক্ষেত্রে তার কি কি অবদান রয়েছে আমাদেরকে এখন দেখতে হবে। সাহিত্য ক্ষেত্রে তার অবদান হচ্ছে দেখো বাংলা প্রবন্ধ সাহিত্যের জনক, তাহলে প্রমোদ চৌধুরী কি বাংলা প্রবন্ধ সাহিত্যের জনক? যদি প্রশ্ন আসে বাংলা প্রবন্ধ সাহিত্যের জনককে, প্রমোদ চৌধুরীকে, প্রমোদ চৌধুরী, ঠিক আছে। বাংলা সাহিত্যে বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনার সূচনা করেন তিনি। তারপরে দেখো চলিত ভাষার গদ্য রীতির প্রবর্তক, তার মানে যে চলিত ভাষার যে গদ্য রীতি রয়েছে সেটির প্রবর্তককে প্রমোদ চৌধুরী। বিশেষ করে সবুজ পত্র পত্রিকার মাধ্যমে তিনি এগুলা কি করতেন? রচনা করতেন। বাংলা সাহিত্যে ইতালীয় রীতির সনেট রচয়িতা, তার মানে ইতালীয় যে সনেট রয়েছে তার রচয়িতাকে প্রমোদ চৌধুরী। তারপরে দেখো প্রবন্ধ, ছোট গল্প, কাব্য 3 ধারাতেই তার উল্লেখযোগ্য অবদান। এই যে প্রবন্ধের পাশাপাশি তিনি কাব্য অর্থাৎ কবিতা এবং যে ছোট গল্পগুলো রয়েছে এটাতেও তার কি রয়েছে? বেশ কিছু উল্লেখযোগ্য অবদান রয়েছে, সেগুলো আমরা দেখতে পারবো। তারপরে দেখো সম্পাদনা ও প্রকাশনা, সম্পাদক সবুজ পত্র ও বিশ্বভারতী, তার মানে কি সবুজ পত্র ও বিশ্বভারতী নামে যে 2টি পত্রিকা রয়েছে সেটির সম্পাদক তিনি ছিলেন। তারপরে দেখো সাহিত্যপত্র, সবুজ পত্রের মাধ্যমে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তন ঘটান তিনি। আমরা তো একটু আগে দেখলাম এটা। তার লেখা প্রথম প্রবন্ধ জয়দেব প্রকাশিত হয় সাধনা পত্রিকায়, তার মানে তার প্রথম যে প্রবন্ধটি রয়েছে সেটির নাম হচ্ছে জয়দেব, সেটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? সাধনা পত্রিকায়, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যে ইনফরমেশন গুলা দিছি এমসিকিউ আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলাই ইনফরমেশন গুলাই কি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আরো ইনফরমেশন থাকে এখানে, যেমন তার পিতার নাম, মাতার নাম, ঠিক আছে, আরো অনেক কিছু থাকে, কিন্তু ওইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, সেগুলো আমরা এখানে দেইনি। শুধুমাত্র এমসিকিউ আসার মতো যেই ইয়েগুলা রয়েছে, বাক্যগুলো রয়েছে বা যেগুলো রয়েছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এইটা ছিল আমাদের লেখক পরিচিতি। লেখক পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আরো কিছু জিনিস যেটা রয়েছে সেটা দেখো, তার যে শিক্ষা জীবন, শিক্ষা জীবন যেটা আছে, তিনি স্কুল পাশ করেন কোথা থেকে? হেয়ার স্কুল, কলেজ হচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুল, সেন্ট জেভিয়ার্স ও প্রেসিডেন্স কলেজ। তারপরে দেখো দর্শনে তিনি বিয়ে করেন, বিয়ে অনার্স করেন এবং ইংরেজিতে এমএ উভয় প্রথম শ্রেণীতে, ঠিক আছে। বিলেতে গিয়ে অ্যাট ল ডিগ্রি অর্জন করেন এবং 1941 সালে জগত্তরণী পদক লাভ করেন। অর্থাৎ এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ গুলা তুলে ধরার চেষ্টা করেছি। পারিবারিক সম্পর্ক দেখো এখানে একটু দেখে নেবে, স্ত্রী হচ্ছে ইন্দিরা দেবী, দুলাভাই আশুতোষ চৌধুরী, তিনি ব্যারিস্টার। সম্পর্ক রবীন্দ্রনাথের আত্মীয় পরিবারের ঘনিষ্ঠ সদস্য, তার মানে এই যে প্রমোদ চৌধুরী কি রবীন্দ্রনাথের একটা যে পারিবারিক সে আত্মীয়তার সম্পর্ক তার রয়েছে। দেখো তার কিছু রচনা বা গল্প, যে আমরা বললাম যে তিনি কাব্য এবং গল্প এবং প্রবন্ধ রচনা করেছেন, তার কিছু প্রবন্ধ আমরা দেখি। দেখো তেল নুন লাকড়ি, যেটা 1906 সালে প্রকাশিত হয়। তারপরে বীরবলের হালখাতা, এটা 1916 সালে। এবং ভাষার কথা আমাদের শিক্ষায়, যেটা কি 1920 সালে। এবং নানান কথা, নানান চর্চা, তারপরে কি প্রবন্ধ সংগ্রহ, এগুলা তার কি প্রবন্ধ। তারপর দেখো গল্প, গল্পের মধ্যে রয়েছে 4 ইয়ারি কথা, আহুতি, নীল লোহিত, অনুকথা, সপ্তক, এগুলা কি তার গল্প। এবং কাব্যের মধ্যে রয়েছে দেখো সনেট, 50 শত এবং কি পদচারণ। তাহলে এগুলা কি তার যে সাহিত্যর যে তার লেখাগুলা রয়েছে সেগুলা প্রবন্ধ, গল্প এবং কাব্য, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের কি লেখক পরিচিতি। লেখক পরিচিতি থেকে মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ বা আসার মতো এবং এমসিকিউ আকারে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি, ছোট ছোট আকারে, যাতে তোমরা এগুলা কি অ্যান্সার করতে পারো। তো এবার আমরা যে মূল পাঠ, সেটি হচ্ছে কি আমাদের সাহিত্য খেলা, এই প্রবন্ধ সম্পর্কে আলোচনা করব। তো এই প্রবন্ধে যাওয়ার আগে আমরা যেটি জানবো সেটা হচ্ছে প্রবন্ধের যে মূল ভাব বা সারমর্ম সেটা কি, প্রমোদ চৌধুরী আসলে কি বোঝাতে চেয়েছেন, আসলে সাহিত্য খেলাটা, প্রবন্ধটা তিনি রচনা করেছেন এখানে কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে, এটা আমরা একটু দেখবো। দেখো প্রমোদ চৌধুরী সাহিত্য খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় কোন পত্রিকা? সবুজ পত্র পত্রিকা। এটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু দাগাবা। দেখো শ্রাবণ 1322 বঙ্গাব্দ, 1915 খ্রিস্টাব্দ সংখ্যা। পরে তার প্রবন্ধ সংগ্রহ 1952 সালে যে বইটি রয়েছে সেই বইটিতে সংকলিত হয়। এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট পরিচয় উঠেছে। তাহলে কি বলছে এই প্রবন্ধে? দেখো সাহিত্য চর্চার যে আদর্শ রয়েছে, আদর্শ
ও উদ্দেশ্য, এই দুটো সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সাহিত্য কিভাবে রচনা করতে হবে এবং কেন রচনা করা উচিত, এবং এর যে উদ্দেশ্য এবং সাহিত্য রচনার যে নিয়মাবলী, এই আদর্শ, এটাকে আমরা বলতে পারি কি নিয়ম, এগুলো সম্পর্কে তিনি কথা বলেছেন। লেখাটি ঈষৎ সংক্ষেপিত আকারে এখানে মুদ্রিত, এখানে সংক্ষেপ আকারে একটু দেওয়া হয়েছে। তারপরে দেখো, প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা। তার মানে কি, তার মতে সাহিত্যের উদ্দেশ্য কি, সকলকে কি করা, আনন্দ দান করা। এইগুলাই কিন্তু তোমাদের, যেহেতু এটা প্রবন্ধ, এটা কিন্তু অপরিচিত বা বিলাসী বা মাসিবিশির মতো কোনো গল্প নয়, যেটি তোমরা দেখা যাচ্ছে যে গল্পকারে লিখে দিবা, যেমন অপরিচিতদের যৌতুক সম্পর্কে লিখলা, তারপরে ওই যে আহ মাসি পিসিতে নারী নির্যাতন, বিলাসিতে ওই যে সমাজে নারীদের, সবগুলো যে একটা তোমরা গল্প আকারে লিখতে পারবা। কিন্তু এখানে প্রবন্ধটা তোমাদেরকে মোটামুটি একটু ধারণা রাখতে হবে সাহিত্য সম্পর্কে, যেহেতু এই প্রবন্ধটা লেখা হয়েছে, সাহিত্য কেন এবং সাহিত্যের উদ্দেশ্য কি, আদর্শ কি, এগুলো সম্পর্কে একটু বেসিক মোটামুটি ভালো রকম ধারণা রাখতে হবে। দেখো বলছে, কারো মনোগুণ করা নয়, সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে স্বধর্মচ্যুত। অর্থাৎ তোমার সাহিত্য রচনার উদ্দেশ্য যদি হয় সমাজে কারো মনোরঞ্জন করা, সমাজের যারা উচ্চবর্গীয় ব্যক্তিরা রয়েছে তাদেরকে যদি তুমি মনোরঞ্জন করার জন্য বা খুশি করার জন্য সাহিত্য রচনা করো, তাহলে কি সাহিত্য স্বধর্ম, তার যে নিজের যে একটা অবস্থান রয়েছে সেটা থেকে কি মানে নেমে পড়বে আর কি, চ্যুত হয়ে পড়বে। দেখো, অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদান করাও নাই, কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিশ্চয় এবং বাধ্য, অর্থাৎ সাহিত্যের যে উদ্দেশ্য সেটা শিক্ষাদান নাই। দেখো, আমাদের যে পাঠ্য বিষয়গুলো রয়েছে, আমরা কাইন্ড অফ পরিবারের চাপে বাধ্য হয়ে পড়ি যে একটা ভালো ফিউচার গঠন করার জন্য, অথবা নিজের ইচ্ছায় বাধ্য হয়ে পড়ি, সেটা কি সম্পূর্ণ অনিচ্ছায়। পক্ষান্তরে সাহিত্যের রস সাধন করে মানুষ স্বেচ্ছায় ও আনন্দে, অর্থাৎ সাহিত্যের যে রসটা রয়েছে, দেখো আমরা কিন্তু আমাদের যে একাডেমিক বইগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সহজে পড়তে চায় না, কিন্তু দেখবে একটা স্টেজে গিয়ে অনেকে আছে যারা একাডেমিক বইয়ের বাইরেও বিভিন্ন রবীন্দ্রনাথ এবং হুমায়ুন আহমেদ, এদের যে বিভিন্ন বইগুলা রয়েছে, নাটক, উপন্যাস, গল্পের যে বইগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেকে অনেক পড়ে শেষ করে ফেলে, কিন্তু দেখা যাচ্ছে একাডেমিক পড়াশোনায় খুব একটা মনোযোগ নাই। কারণ কি, সেখান থেকে সে একটা মনোরঞ্জন পাচ্ছে। যদিও বর্তমান সময়ে আমরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ফোন, এগুলো নিয়ে বেশি ব্যস্ত সময় পার করি, কিন্তু এই প্রবন্ধটা যে সময় লেখা, তখনকার দিক বিবেচনা করলে বলা যায় যে আসলে যে মূল সাহিত্যগুলো রয়েছে একাডেমিকের বাইরে, সেগুলো মানুষকে যে আনন্দ দেয়, আমাদের যে একাডেমিক বইগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম আনন্দ দিতে পারে না। এই জন্য তোমাদের, এই জন্য প্রমোদ চৌধুরী বলতে, সাহিত্য যে রচনা করতে হবে এটা যেন মানুষের কি রসাদন করতে পারে, এবং স্বেচ্ছায় যেন মানুষ আনন্দের সাথে সাহিত্যটা পড়ে। তাছাড়া শিক্ষার উদ্দেশ্যও জ্ঞানের বিষয় জানানো, পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনে সাড়া জাগানো। তার মানে কি, এতে শিক্ষার যে উদ্দেশ্য সেটা হচ্ছে জ্ঞানের বিষয় জানানো। ঠিক আছে, শিক্ষার উদ্দেশ্যটা কি, জ্ঞানের বিষয় জানানো। ধরো তোমরা পদার্থবিজ্ঞান বা এগুলো পড়লে বিভিন্ন সূত্র আবিষ্কার করতে পারো, বিভিন্ন কিছু আবিষ্কার করতে পারবে, কিন্তু সাহিত্য যেটা রয়েছে আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, এগুলো নিয়ে কি মানুষের মনে সাড়া জাগানো। যে ওই যে তোমার দেখো, যে যৌতুক প্রথা নিয়ে অপরিচিত যেটা লেখা হয়েছে, যে যৌতুকের কারণে কিভাবে তার বিয়েটা ভেঙে গেল, পরে যে একজন নারী হয়েও কল্যাণী কিভাবে সে ঘুরে দাঁড়ালো, এই যে একটা মানুষের সমাজে একটা সচেতনতা, বা নারীদেরকে নিয়ে যে লেখা বা বিভিন্ন লেখাগুলো দেখবে আমাদের সমাজকে কেন্দ্র করে, সমাজের বিভিন্ন সমস্যা এবং সেগুলোকে ব্যঙ্গাত্মক ভাবে বা সুন্দরভাবে তুলে ধরে যেভাবে সমাধান করা যায় সেভাবে লেখকরা লেখার চেষ্টা করেছেন। অর্থাৎ সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে কি, মানুষের মনে সাড়া জাগানো বা সমাজের সমস্যাগুলোকে সমাধান করার। কিন্তু অন্যান্য যে আমাদের একাডেমিক শিক্ষাটা রয়েছে সেটার উদ্দেশ্য কি, জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান জানতে হবে। এই জন্য দেখো, লেখকের মধ্যে সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলার। খেলাধুলায় যেমন নিছক আনন্দই প্রধান, সাহিত্যেও তাই। অর্থাৎ তোমরা খেলাধুলা করে যেমন আনন্দ পাও, সাহিত্যও কি আনন্দের জন্য মানুষ পড়ে। যেমন অনেক তোমরা যারা মনে করো যে ইন্টারমিডিয়েটের পরে অনার্স করবা, মনে করো যে সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট নিয়ে, মনে করো পদার্থ, জীববিজ্ঞান, এগুলো নিয়ে, সায়েন্স নিয়ে যারা অনার্স করবা বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়বা বা মেডিকেলে পড়বা, তো তোমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম এদের যেই কাব্যগ্রন্থ, উপন্যাস যেগুলো রয়েছে সেগুলো না পড়লেও চলবে। ঠিক আছে, কিন্তু তোমরা যদি মনে করো যে মনোরঞ্জনের জন্য অথবা ওই যে খেলাধুলা করে যে আনন্দটুকু তুমি বিকেল বেলা পাও, সেই আনন্দটা যখন তুমি মনে করো যে কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথের কোনো উপন্যাস বা গল্প পড়ার মাধ্যমে পাচ্ছ, তখন তুমি ওটা থেকে আনন্দ অর্জন করার জন্য পড়াটা পড়বে। তাই দেখো, খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, সাহিত্যের উদ্দেশ্যও তেমনই একমাত্র আনন্দ দান করা। অর্থাৎ সাহিত্যের উদ্দেশ্য একমাত্র কি, আনন্দ দান করা। তো এটা ছিল হচ্ছে আমাদের কি মূল ভাব, যে পাঠ পরিচিতি। এখানে ছিল সাহিত্য, খেলা, প্রবন্ধের যে মেইন থিমটা আমরা এখানে বোঝার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে সাহিত্য লেখার ক্ষেত্রে সমাজের যারা উচ্চ ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে মনোরঞ্জন করার উদ্দেশ্যে সাহিত্য রচনা করা যাবে না। এবং দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে কি, সাহিত্য হচ্ছে কি জ্ঞান অর্জনের জন্য না, সাহিত্যটা হচ্ছে আমাদের ভিতরে সাড়া জাগানোর জন্য, আমাদেরকে জাগ্রত করার জন্য, আমাদেরকে সচেতন করার জন্য সাহিত্যটা কি হয়, রচনা হয়। এবং আমরা খেলাধুলা করে যে আনন্দটা পাই, সাহিত্য পড়ার পর ক্ষেত্রেও আমরা সেই সেম আনন্দটাই পাবো। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে মূল ভাব। এটা কি ছিল, মূল ভাব। ঠিক আছে, ওকে।
তারপরে দেখো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এটা আমি শুরুতেই বলেছি, এটি একটি কি প্রবন্ধ, এবং এই প্রবন্ধে এটা কোনো গল্প না। যেমন তোমরা, আমি আগে বলেছি মাসিপিসি অপরিচিত ক্ষেত্রে তোমরা যেমন সহজেই ক্যাচ করতে পারো, এখানকার কোশ্চেন গুলো সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা খুব সহজে ধরতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেকটা যে শব্দার্থ রয়েছে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ ভাবে তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে বা জানতে হবে, এবং এই শব্দার্থ থেকে তোমাদের যদি এমসিকিউ বা টিকা আসে তাহলে কিন্তু তোমরা সহজে উত্তর করতে পারবে না যদি তোমাদের এটা সম্পর্কে খুব একটা জানা না থাকে। যেমন অপরিচিত থেকে প্রশ্ন আসতে পারে যে অনুপমের মামা অনুপমের থেকে কত বছরের বড়, বছর 6 বড়, এটা তুমি খুব সহজে অ্যান্সার করতে পারতো। যেমন অনুপমের বাবার পেশা কি ছিল, ওকালতি, কিন্তু এইখানে মনে করো যে দেখো এই যে গতায়ত, গতায়ত শব্দটার অর্থ হচ্ছে যাতায়াত, এটা তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। এই যে শিব বলতে মহাদেব বা মঙ্গলকারী দেবতাকে বোঝাচ্ছে, এটা তোমাকে জানতে হবে। কলা রাজ্য, ঠিক আছে, এই যে কলা রাজ্য এটা কি শিল্পকলার একটা পরিমণ্ডল। শিল্পকলা যেমন আর্টস ফ্যাকাল্টি, ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয়ে যে আর্টস ফ্যাকাল্টি, কলা অনুষদ যেটা বোঝায়, সেই শিল্পকলাকে এখানে বোঝাচ্ছে। ওকে, তো তারপরে দেখো এখন আমরা শব্দার্থ টিকা পড়বো। এই প্রবন্ধটা পড়তে গেলে আমাদের যে শব্দার্থ বা টিকাগুলো আসবে সেগুলো আমরা জানবো। দেখো বলছে, দেখো শব্দার্থ টিকা বলছে রৌদ্র। দেখো এটা হচ্ছে কি ফ্যাসিও আগুস্তো রৌদ্র, যিনি বিশ্ববিখ্যাত ফরাসি ভাস্কর, তিনি একজন ভাস্কর। তার শ্রেষ্ঠ কীর্তির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে নরকের দুয়ার এবং কি বাগার্স অফ ক্যালে এবং অন্যান্য অবিনশ্বর কীর্তি চিন্তাবিদ আদম এবং ইভ। তার মানে কি এই যে দেখো বিশ্ববিখ্যাত ফরাসি যে ভাস্কর রোদে ফ্যাসায়ো অগুস্তো রোদে, তো তার যে ভাস্কর্যগুলো রয়েছে বা তার যে শিল্পকর্মগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এগুলো এমসিকিউ আকারে আসতে পারে, এগুলো আমাদের ধারণা রাখতে হবে। দেখো তিনি ভিক্টর হুগো, বালজাক, বার্নার্ড শ প্রমুখ বিখ্যাত সাহিত্যিকের প্রতিকৃতি নির্মাণ করেন। তার মানে এই যে ভিক্টর হুগো এবং বালজাক এবং কি বার্নার্ড শ প্রমুখ যেসব বিখ্যাত সাহিত্যিকরা রয়েছে তাদের যে প্রতিকৃতি, তাদের অবয়ব বা মুখমণ্ডল, এটা তিনি কি নির্মাণ করেন। তারপরে দেখো শিব, শিব তো আমরা জানি সনাতন ধর্মতে শিব হচ্ছে মহাদেব বা মঙ্গলকারী দেবতা, শিবকে মহাদেব বা মঙ্গলকারী দেবতা। তারপরে দেখো ইতর, ইতর প্রাণী বা নিচ প্রাণী আমরা বোঝাতে যে ইতর মানে কি নিচ বা অধম, এখানে নগণ্য অর্থে ব্যবহৃত হয়েছে। ইতর কি অর্থে ব্যবহৃত হয়েছে, নগণ্য অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো কলা রাজ্য, কলা রাজ্য হচ্ছে শিল্পকলার যে পরিমণ্ডল, যেমন যে চারুকলা অনুষদ আমাদের আছে না, বিভিন্ন শিল্পকলা, তো কলা রাজ্য বলতে এখানে কি বোঝাচ্ছে, আর্টস ফ্যাকাল্টি, অর্থাৎ কি শিল্পকলার যে পরিমণ্ডল সেটাকে বোঝাচ্ছে। তারপরে দেখো অবতীর্ণ, এখানে অবতীর্ণ বোঝাচ্ছে অবতার হিসাবে মানুষের মূর্তিতে নেমেছে বা নেমে আসা এমন কোনো কিছুকে বোঝাচ্ছে। বলেন যে অবতীর্ণ হয়েছে, যে কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে বা দুর্গা রূপে অবতীর্ণ হয়েছে, তো এই ক্ষেত্রে তখন আমাদেরকে বোঝাচ্ছে যে মানুষের মূর্তিতে নেমে এসেছে, এটা বোঝাচ্ছে। তারপর দেখো মর্তবাসী, মাটির পৃথিবীর অধিবাসী, মর্তবাসী বলতে আমরা যারা পৃথিবীতে আছে তাদেরকে কি বলে, মর্তবাসী বলে, ঠিক আছে। তারপর দেখো রসাতল, পুরাণে বর্ণিত ষষ্ঠ পাতাল অধপতন বা ধ্বংস। এই রসাতল কথাটা আসলে ব্যঙ্গাত্মক ভাবে এই অধপতন বা ধ্বংসাত্মক কথা বোঝাতেই বোঝায়। তো ওই যে আমরা বিলাসী গল্প তোমরা যদি পড়ে থাকো দেখবো ওইখানে উল্লেখ আছে, ওই যে নেড়া যে খুঁড়ো, নেড়া যখন বিয়ে করে বা ওই যে বিলাসীর হাতে ভাত খায় তখন নেড়া যে খুঁড়ো সে বলে যে গেল মিত্রের বংশের মানটা এবার কি গেল, রসাতলে গেল, অর্থাৎ কি ধ্বংস হয়ে গেল। তারপরে দেখো গতায়াত, অর্থাৎ কি যাতায়াত, ঠিক আছে, গতায়াত অর্থ যাতায়াত। প্রবৃত্তি, প্রবৃত্তি মানে কি অভিরুচি, ইচ্ছা, ঝোঁক, আসক্তি, ঠিক আছে। এই প্রবৃত্তি বলে না যে আমাদের সহজাত প্রবৃত্তি, অর্থাৎ কি আমাদের প্রতিনিয়ত যে ইচ্ছা বা আসক্তি সেটাকে আমরা কি প্রবৃত্তি অর্থ হচ্ছে অভিরুচি বা ইচ্ছা। তারপরে দেখো অগত্য, অন্য উপায় না থাকায় নিরুপায় বা বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও, অর্থাৎ বলতেছে যে আমি অগত্য সত্ত্বেও কি এই কাজটা করতে হচ্ছে বা অগত্য সত্ত্বেও আমাকে সেই জায়গায় যাইতে হচ্ছে। তো অগত্য অর্থ হচ্ছে কি অন্য উপায় না থাকা বা নিরুপায় বা বাধ্য হয়ে কোনো কিছু করা অনিচ্ছা সত্ত্বেও। তারপরে দেখো সুর তারাই চড়িয়ে রাখতে হবে, সুর তারাই চড়িয়ে রাখতে হবে, অর্থাৎ কি সুর উচ্চ সপ্তকে ধরে রাখতে হবে, ঠিক আছে, সুর কি করতে হবে, উচ্চ সপ্তকে ধরে রাখতে হবে। গীতি কবিতা, আত্মভাব প্রধান কবিতা বিশেষ, অর্থাৎ নিজের যে আত্মভাব প্রকাশের ক্ষেত্রে যে কবিতাগুলো লেখা সেটাকে কি বলতেছে, গীতি কবিতা। তারপরে দেখো রঙ্গভূমি, রঙ্গ আমরা ওই যে বলি না রঙ্গলীলা, তো ওইখান থেকে কথাটা এসেছে রঙ্গভূমি, আমোদ প্রমোদের জায়গা, অভিনয় প্রদর্শনের জায়গা। রঙ্গভূমি মানে কি আমোদ প্রমোদের জায়গা এবং অভিনয় প্রদর্শনের জায়গা, বিশেষ করে ওই যে বিভিন্ন থিয়েটার, যাত্রাপালার মঞ্চ, তারপরে তোমার সিনেপ্লেক্স, এগুলাকে আর কি রঙ্গভূমি বলা যায়। তারপর দেখো স্বগতিক্তি মানে আপন মনে নিজে নিজে কথা বলা, অন্যের উদ্দেশ্যে বলা হয়নি এমন উক্তি। মানে স্বগতিক্তি মানে কি তুমি নিজে নিজে কিছু কথা, অনেক সময় আছে আমরা নিজে নিজে অনেক কথাবার্তা বলছি, এটাকে বলে কি স্বগতোক্তি। তারপরে দেখো স্বার্থ, নিজের উদ্দেশ্য সিদ্ধি, স্বার্থ মানে তো আমরা বুঝি সবাই যে নিজের উদ্দেশ্যের জন্য যেটা করা হয়। তারপরে দেখো পরার্থ, অন্যের হিত বা পরোপকার। পরার্থ মানে কি পরের জন্য কাজ করা, পরের মঙ্গলের জন্য যে কাজগুলো করা হয় সেটাকে বলে পরার্থ। তারপরে দেখো
নিষ্কাম কর্ম বলছে ফলাফলে ফল লাভের কামনা করা হয়নি এমন কাজ, অর্থাৎ নিষ্কাম কর্ম অর্থাৎ যেই কাজটা করতেছো তুমি কোনো ফল লাভের আশায় না বা কোনো বেনিফিট পাওয়ার আশায় যে কাজটা করা হয় না সেটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম। তারপর দেখো মোক্ষ লাভ মানে কি ভববন্ধন থেকে মুক্তি লাভ, আত্মার মুক্তি অর্জন। তারপর জীবাত্মা প্রাণীর দেহ অবস্থানকারী আত্মা, আমাদের ভিতরে যে আত্মাটা রয়েছে সেটা কি বলছে জীবাত্মা, পরমাত্মা পরম ব্রহ্ম ঈশ্বর সৃষ্টিকর্তা, এখানে পরমাত্মা বোঝাচ্ছে ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে। তারপর দেখো মনোরঞ্জন মনের সন্তোষ বা সাধন, স্বধর্মচ্যুত মানে নিজস্ব বৈশিষ্ট্য থেকে বিচ্যুত। তার মানে কি ওই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে যখন তুমি সমাজের উচ্চ তলার মানুষের জন্য সাহিত্য রচনা করবা তখন সাহিত্যটা কি আর সাহিত্যের যে নিজের জায়গা অবস্থান সেখানে আর থাকবে না, সেই জায়গা থেকে কি নিচে নেমে যাবে সেটা বোঝাচ্ছে। খেলা বলছে কি খেলো করা অর্থাৎ কি গুরুত্বহীন বা অসার করা, ঠিক আছে। তারপর দেখো বৈশ্য প্রাচীন আর্য সমাজের চতুর্থ বর্ণের তৃতীয় স্তর, অর্থাৎ যারা কৃষিকাজ বা ব্যবসা বাণিজ্য করতো। প্রশ্ন আসতে পারে যে বৈশ্য প্রাচীন আর্য সমাজের চতুর্থ বর্ণের তৃতীয় স্তরের মানুষজনের কাজ কি ছিল, তাদের কাজ ছিল হচ্ছে কি কৃষিকাজ আর ব্যবসা বাণিজ্য, ঠিক আছে। তারপরে দেখো শূদ্র প্রাচীন আর্য সমাজের চতুর্থ বর্ণের নিম্নতম শ্রেণী বা বর্ণ। এই যে শূদ্র হচ্ছে সনাতন ধর্মে যে চারটি গোত্র বা বংশর ভেদ রয়েছে তার একদম নিচু যে জাত বা শ্রেণী সেটা হচ্ছে শূদ্র। তারপরে দেখো মতিগতি, এটা হচ্ছে ইচ্ছা ও প্রবণতা, এটা তোমরা জানো যে তোমার মতিগতি কি বা তোমার ইচ্ছা বা প্রবণতা কি। তারপর দেখো গলদ্ধকরণ অর্থাৎ ভক্ষণ বা পান করা, খাওয়া অর্থে বোঝাচ্ছে এটা। তারপর দেখো বাল্মীকি, বাল্মীকি হচ্ছে রামায়ণ প্রণেতা বিখ্যাত ঋষি ও কবি, প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি হিসেবে সম্মানিত। যৌবনেতার নাম ছিল রত্নাকর, অর্থাৎ যৌবনেতার নাম কি ছিল রত্নাকর, এবং পেশা ছিল দস্যুতা, দস্যুতা মানে এখানে যে ডাকাত বোঝাচ্ছে। তারপরে দেখো জনশ্রুতি অনুসারে তিনি ব্রহ্মার উপদেশে দস্যুবৃত্তি ছেড়ে তপস্যমগ্ন হন এবং নারদের উপদেশে রামায়ণ রচনা করেন। তাহলে বাল্মীকি কি রচনা করেন? রামায়ণ রচনা করেন। তারপর দেখো কুশীলব, কুশীলব কি নট অভিনেতা, কুশীলব অর্থ কি অভিনেতা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালোভাবে এগুলো দেখে যাবা, ঠিক আছে। কুশীলব অর্থ কি অভিনেতা। তারপর দেখো যথা সর্বস্ব মানে কি সমস্ত কিছু, মানে কি আমি আমার যথা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, আমি আমার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করেছি। তারপর দেখো কৌপিন, কৌপিন মানে কি ল্যাঙ্গট, ঠিক আছে। তারপরে দেখো আহ পেলা, পেলা মানে হচ্ছে পাঁচালী কীর্তন ইত্যাদির আসরে গায়ক যেমন গায়িকাকে দেওয়া শ্রোতাদের পারিতোষিক, ঠিক আছে। পেলা হচ্ছে যে গায়ক গায়িকাদের যে পারিতোষিক দেয় সেইটা। তো তারপরে আরো কিছু শব্দার্থ রয়েছে দেখো, মানে আমরা তোমাদের যে মূল প্রবন্ধ থেকে ভেঙে ভেঙে যেইগুলো তোমরা তোমাদের কাছে কঠিন শব্দার্থগুলো রয়েছে আমরা এইগুলা ভেঙে দেওয়ার চেষ্টা করছি, কারণ কারণ এটা হচ্ছে প্রবন্ধ, গল্প হলে আমরা কাহিনী আকারে তোমাদেরকে বোঝাইতে পারতাম। দেখো তারপর এখানে আরো একটা উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে যোগ বিশিষ্ট রামায়ণ, অর্থাৎ রামচন্দ্রের প্রতি বশিষ্ঠ মুনির উপদেশ সংবলিত সংস্কৃত রামায়ণ, এতে যোগ ও আত্মজ্ঞান সম্পর্কিত, ঠিক আছে। বিভিন্ন বিষয় উপাখ্যান সহ উপদেশ আকারে আলোচিত হয়েছে। তারপর দেখো কোশ্চিন কালেও মানে কোনো সময় কখনো না, বলে কোশ্চিন কালেও না, ঠিক আছে, মানে কোনো সময় বা কখনো না। তারপর দেখো টিকা ভাষ্য অর্থাৎ কি ব্যাখ্যা ও মন্তব্য। নিগুড় মানে কি দুর্জেয় গভীর ও প্রচ্ছন্ন, এটা কি নিগুড়, এটা একটু দেখবা ভালোভাবে। নিগুড় মানে কি দুর্জেয় গভীর বা প্রচ্ছন্ন, মানে খুব গভীর থেকে নিগুড় ভাবে এটা পর্যবেক্ষণ করা হচ্ছে। তারপর দেখো তত্ত্ব কোন বিষয় সম্পর্কে জ্ঞান বা বিদ্যা মতবাদ। সবর্ণ অর্থাৎ সমরং বিশিষ্ট বা একই রঙের, মানে সবর্ণ মানে কি একই রঙের। তারপরে দেখো তারপরে দেখো স্বগোত্র মানে কি একই গোত্রভুক্ত। তারপরে দেখো শবচ্ছেদ মানে কি শবদেহ কেটে পরীক্ষা করা বা মরা কাটা। তারপরে অনুভূতি সাপেক্ষ মানে কি অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয় এমন। তারপর তর্ক সাপেক্ষ অর্থাৎ তর্কের মাধ্যমে বিচার বিবেচনা করতে হয় এমন। অর্থাৎ আমাদের যে তোমাদের যে এখানে শব্দার্থ টিকা বা বইয়ের তোমাদের যে প্রবন্ধটার মধ্যে যে কঠিন টপিক গুলা ছিল বা কঠিন শব্দগুলো ছিল সবগুলাই আমরা এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যারা ক্লাসে জয়েন আছো একটু জানাবা যে ক্লাসটা ঠিক মতো চলতেছে কিনা এবং তোমরা দেখতে পারছো কিনা।
ওকে, তোমরা যারা ক্লাসে জয়েন দিছো এবং আমাদেরকে একটু জানাবে, আমাদের হাতে ফোন আছে, কোনো সমস্যা হলে আমরা অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? তো এতক্ষণ যা বোঝাইলাম বা পড়াইলাম তোমাদের যে শব্দার্থ বা টিকা, এখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে বা বোঝার কোনো কিছু থাকে তোমরা একটু আমাদেরকে জানাবা, ঠিক আছে? তো এইটা ছিল আমাদের শব্দার্থ বা টিকা। এখন মেইন যে প্রবন্ধ রয়েছে, প্রবন্ধ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা প্রবন্ধটাকে একটু আমরা লাইন বাই লাইন ভাঙার চেষ্টা করব, ঠিক আছে? প্রবন্ধ যে কঠিন লাইনগুলো আছে সেটা ভাঙার চেষ্টা করব। দেখো, রৌদ্রের জড় প্রস্তুত থেকে জীবন্ত ভাস্কর্য তৈরি করেন, অর্থাৎ শিল্পীর সৃষ্টিশীলতা ও প্রাণবন্ত কল্পনা শক্তির পরিচয়। এখানে কি হয়েছে? এখানে শিল্পীর যে সৃষ্টিশীলতা ও প্রাণবন্ত কল্পনা শক্তির পরিচয় পাওয়া গেছে। দেখো, তিনি খেলার ছলে মাটির পুতুল তৈরি করতেন, শিল্প চর্চার মধ্যে খেলার স্বতঃস্ফূর্ততা যুক্ত থাকে। তারপরে দেখো, সব শিল্পী এই খেলা খেলেন, শিল্প চর্চা এক ধরনের মনের আনন্দ ও খেলাও, ঠিক আছে? অর্থাৎ শিল্প যে চর্চা হচ্ছে এটা এক ধরনের মনের যে আনন্দ সেটাকে সঞ্চার করে এবং খেলার মতো হয়। তারপর দেখো, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন বাদর, অর্থাৎ প্রকৃত শিল্পীর দক্ষতা বহুমুখী, অর্থাৎ যার তৈরি করার ক্ষমতা রয়েছে। এখানে শুধু যে ভাস্কর্য তৈরির কথাই বলা হচ্ছে তাও না, এখানে সাহিত্য রচনার ক্ষেত্রেও তো যে পারে সে দেখা যাচ্ছে রামায়ণও রচনা করতে পারে, আবার যে পারে না যে পারে হচ্ছে সে মনে করো আরো ছোট ছোট গল্প বা উপন্যাস এগুলো রচনা করতে পারে। তারপর দেখো, বড় শিল্পীরা একবারেই সফল হন, আমাদের হয় না। বলতে সাধারণ মানুষের ও বড় শিল্পীর মাঝে মানের পার্থক্য, অর্থাৎ যারা বড় বড় শিল্পী রয়েছে তারা একবারে সফল হয় কেন? তাদের যে লেখার মানটা রয়েছে সেটা অনেক উন্নত এবং অনেক গভীর যে লেখা সেটা তারা লেখেন। তারপর দেখো, বড় শিল্পীরা যা খুশি করতে পারেন, সাধারণ শিল্পীরা পারেন না। দেখো, খ্যাতিমানদের কাজ মেনে নেওয়া হয়, সাধারণদের সমালোচিত হতে হয়। তারপরে দেখো, দেবতারা অবতীর্ণ হলে কেউ নিন্দা করে না, কিন্তু মানুষ করলে সমালোচিত হয়। অর্থাৎ খ্যাতিমানদের ভুলও গ্রহণযোগ্য, সাধারণদের নয়। অর্থাৎ খ্যাতিমানরা যদি ভুল করে তাহলে সেটা কি গ্রহণযোগ্য, কিন্তু সাধারণ মানুষ ভুল করলে সেটা গ্রহণযোগ্য হবে না। তারপর দেখো, মানুষের স্বাভাবিক প্রবণতা সব দিকে যাতায়াত করতে চায়, অর্থাৎ মন নিচু উঁচু ভাবনায় স্বাভাবিকভাবে বিচরণ করে, ঠিক আছে? মানুষের মন উঁচু নিচু সব জায়গায় কি বিচরণ করে। তারপরে দেখো, সাধারণ মানুষ সাধারণ পরিসরে থাকতে চায়। দেখো, অতিরিক্ত উচ্চতা বা গভীরতা তাদের প্রাকৃতিক নয়। তারপর উচ্চ মঞ্চে না উঠলে কেউ আমাদের শুনবে না, দেখবে না। সমাজে স্বীকৃতি পেতে উচ্চতায় অবস্থান জরুরি, অর্থাৎ আমাদের যে সমাজ রয়েছে এই সমাজে তোমাকে উচ্চ মঞ্চে না যাওয়া পর্যন্ত তোমার কোনো কিছুই মানুষের কাছে কি গ্রহণযোগ্য হবে না, সে কথা বোঝানো হচ্ছে। তারপর আমরা খ্যাতির লোভে সবসময় টঙে থাকতে চাই কিন্তু পারি না, অর্থাৎ জনপ্রিয়তার টানে আমরা চেষ্টা করি কিন্তু ধরে রাখতে পারি না। ক্ষমতার বাইরে উচ্চতায় ওঠার চেষ্টা মহাপতন ঘটে, সীমাবদ্ধ প্রতিভা নিয়ে উচ্চসা ধ্বংস ডেকে আনে। তারপর দেখো, তবু মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য, অর্থাৎ মহাজনরা যে পথ অনুসরণ করেছে সেজন্য সাফল্যের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য। বড়রা খেলার চলে যেসব কাজ করতে পারেন আমরাও সে অধিকার চাই, সাহিত্যিকদেরও খেলার অধিকার থাকা উচিত। তারপরে দেখো, গানের সুর তারাই চড়ানো বাধ্যতামূলক নয়, কবিতায় গভীর ভাবও জরুরি নয়। যেমন কাব্য চর্চায় স্বাধীনতা থাকা উচিত, নিয়মবদ্ধতা নয়। অর্থাৎ গানের যেমন ওই যে গান লেখার ক্ষেত্রে যেমন তারাই থাকা, একটু আগে আমরা বলছিলাম ওই যে উচ্চ পর্যায়ে রাখা যেমন বাধ্যতামূলক নয়, তেমনি কাব্য রচনার ক্ষেত্রে যেমন ওই যে আমাদের ইয়ে রয়েছে না, যে বিভিন্ন ছন্দ রয়েছে, ঠিক আছে? মুক্ত ছন্দ, তারপরে গদ্য ছন্দ, এই যে ছন্দগুলা যেটা রয়েছে, ঠিক আছে? তো সনেট যে ছন্দগুলো রয়েছে এই ছন্দের যে নিয়মবদ্ধতা এটা থাকা উচিত নয়। তারপর দেখো, শিল্পরাজ্যে খেলার অধিকার সবারই সমান, লেখক যে কোনো শ্রেণীর হোক তার খেলার অধিকার আছে। তারপরে দেখো, খেলার মাঠে ব্রাহ্মণ শূদ্রের ভেদ নেই, সাহিত্যেও শ্রেণীভেদ থাকা উচিত নয়। আমরা যদি সাহস করে খেলার জন্য লিখি তাহলে মান উন্নয়ন সম্ভব, নিঃস্বার্থ লেখালেখিতে মানের উৎকর্ষ ঘটে। তারপর দেখো, উচ্চ আশা নিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলে পতন হয়, অহংকার বা অতিরিক্ত প্রত্যাশা সাহিত্যকে ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ তুমি যদি অতিরিক্ত আশা নিয়ে বা আমি খুব খ্যাতি করে ফেলবো, খ্যাতির জন্য যদি তুমি লেখো তাহলে এটা কি সাহিত্যকে ক্ষতিগ্রস্ত করে এবং তোমারও পতন ঘটায়। তো এটা ছিল আমাদের যে টেক্সট থেকে যে লাইনগুলা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এই লাইনগুলার একটু ব্যাখ্যা, এবং তোমাদের যে এর আগে যে টিকা বা শব্দার্থ রয়েছে সেটা তো আমরা অলরেডি ব্যাখ্যা করেই দিছি। তো এটা ছিল আমাদের টেক্সট থেকে লাইন ধরে ধরে ব্যাখ্যা। এখন এইখান থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা এখন দেখব। এখান থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে, আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো। দেখো, তো এখানে বলছে, জ্ঞানের কথা জানা হয়ে গেলে আর জানতে ইচ্ছে করে না, তা জেনে মনে আনন্দও জন্মে না, সূর্য পূর্বকালে উঠে এই তথ্য আমাদের মন টানে না, কিন্তু সূর্যোদয় যে সৌন্দর্য দেখার আনন্দ তা সৃষ্টিকাল থেকে আজও বিদ্যমান।
এই সৌন্দর্য আনন্দ অনুভূতি পাঠক হৃদয়ে জাগিয়ে তোলায় সাহিত্যের কাজ। অর্থাৎ সূর্য যে পূর্ব দিকে ওঠে এটা আমাদের খুব একটা টানে না, কিন্তু সূর্য ওঠা এবং সূর্য যে ডোবার যে একটা আনন্দ, সেটা কিন্তু পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে মানুষের মধ্যে আসে, এবং এই ধরনের আনন্দ তৈরি করাই হচ্ছে সাহিত্যিকদের কাজ। বুঝে পাঠ ও অনুধাবনের মাধ্যমে রসিক পাঠকের হৃদয়ে তা সঞ্চারিত হয়। রস গ্রহণে অসমর্থ লোকই সাহিত্যের সৌন্দর্য আনন্দ অনুভূতির পরিবর্তে আত্মহুতি ও সন্তুষ্টি খোঁজে। সাহিত্য নির্মিত সৌন্দর্য অনুভূতি যদি লোকহিত সাধন করে, তাতে সাহিত্যের কুলক্ষণ নষ্ট হয় না। শুধু লোকহিত ও সন্তুষ্টির প্রচেষ্টা সাহিত্যকে কুল ত্যাগী করে। অর্থাৎ তুমি যদি মানুষকে সন্তুষ্টর জন্য সাহিত্য রচনা করো, তাহলে তাকে কুল ত্যাগী, অর্থাৎ তার যেই অবস্থান, তার যে বংশ রয়েছে, সাহিত্য লেখার যেই অবস্থানটা রয়েছে সেটাকে কি নিচে নামিয়ে নিয়ে আসে বা ত্যাগ করে সাহিত্যিক শিক্ষকে রূপান্তরিত হন। অর্থাৎ সাহিত্যিকরা কি হন? শিক্ষকে রূপান্তরিত হন, কারণ তারা সমাজের যে সকল সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সাহিত্যের মাধ্যমে তুলে ধরে সমাধানের পথ দেখান। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো রামায়ণ কে রচনা করেন। দেখো আমরা বলছি যে রামায়ণ রচনা করেন কি? মহর্ষি বাল্মীকি। আমরা ওইখানে পেয়েছি রামায়ণ রচনা করে কে? বাল্মীকি। আমি বলছি যে তোমাদের এখানে যে জ্ঞানমূলক প্রশ্নটা আসবে, এটাও কি আসবে? তোমাদের ওই শব্দার্থ টিকা থেকে আসবে। ঠিক আছে, তারপর দেখো অতি সস্তা খেলনা বলতে কি বোঝানো হয়েছে। আমরা কিন্তু তোমাদের প্রবন্ধের মধ্যে কি ব্যাখ্যা করেছিলাম যে অতি সস্তা খেলনা বলতে সেই সাহিত্যকর্মকে বোঝানো হয়েছে যা পাঠকদের মনোরঞ্জনের জন্য খুবই নিম্নমানের ও অগভীর হয়ে থাকে। অর্থাৎ যেটা পাঠকদের মনোরঞ্জনের জন্য খুব নিম্নমানের যে সাহিত্যটা রচনা হয়, সেটাই কি? অতি সস্তা খেলনা। দেখো এটি এমন ভাবে রচিত হয় যাতে তা সহজেই জনপ্রিয়তা লাভ করে এবং বাজারে বিক্রি হয়। এ ধরনের রচনার মূল উদ্দেশ্য পাঠকদের সাময়িক বিনোদন দেওয়া, গভীর সাহিত্যিক মান বজায় রাখা নয়। লেখক এর মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে এই ধরনের সস্তা সাহিত্য মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে রচিত হয় এবং তা দীর্ঘমেয়াদী মূল্য বা শিল্পের প্রকৃত আনন্দ দিতে ব্যর্থ। এর ফলে সাহিত্য তার স্বকীয়তা ও গুণগত মান হারায় এবং লেখকের জন্য এটি মনোসন্তুষ্টির কারণ হয় না। অর্থাৎ তুমি যদি দেখো, তুমি যখন নিজের টাকা উপার্জনের জন্য এবং নিজের খ্যাতি অর্জনের জন্য সাহিত্য রচনা করবা, ওটা দেখা যাচ্ছে সাময়িক সময়ের জন্য মানুষের মনে আনন্দ সৃষ্টি করবে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী কোনো ফল এটা বহন করবে না, বা দীর্ঘমেয়াদী যে মানুষের জীবনে এটা প্রভাব বিস্তার করবে এরকম কোনো কিছু না। এবং এর কারণে সাহিত্যের যে নিজস্ব যে একটা স্বকীয়তা এবং গুণগত মান, ওটা কি হারিয়ে যায়। এবং এটা কি দেখো এবং লেখকের জন্য এটি মনোসন্তুষ্টির কারণ হয় না। তাহলে এটা বলতে অতি সস্তা খেলনা বলতে বোঝায় যে মনোরঞ্জনের জন্য যে সাহিত্যগুলো রচনা করা হয় এবং যার মাধ্যমে সহজেই জনপ্রিয়তা লাভ করা যায় এবং পাঠকদের উদ্দেশ্যে এবং অর্থ উপার্জনের জন্য যেটি হয়, এবং এটা যখন বাণিজ্যে রূপান্তরিত হয় সেটাকে কি বলা হচ্ছে? অতি সস্তা খেলনা। তারপরে দেখো আমরা এখানে যেটা দেখবো, বলছে সাহিত্যের স্বধর্মচ্যুত হওয়ার বিষয়টি উপরের অনুচ্ছেদে কিভাবে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ সাহিত্য যে তার নিজের ধর্ম থেকে কি হয়? চ্যুত হয়ে যায়, বা নিজের যে অবস্থান আছে সেটা থেকে হারিয়ে যায়। কিভাবে? এই যে দেখো এখানেও কি ওই বিষয়গুলাই তোলা হয়েছে। দেখো শুধু লোকহিত বা ও সন্তুষ্টির প্রচেষ্টা, মানুষকে সন্তুষ্ট করার জন্য কি সাহিত্যকে কুল ত্যাগ করে। এই কুল ত্যাগী আর স্বধর্মচ্যুত একই বিষয় বোঝানো হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তো এটা আমরা দেখবো বলছে সাহিত্যের ধর্মচ্যুত হওয়ার বিষয়টি উপরের অনুচ্ছেদে কিভাবে প্রকাশিত হয়েছে। দেখো উপরের অনুচ্ছেদে সাহিত্যের ধর্মচ্যুত হওয়ার বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সাহিত্য মূলত সৌন্দর্য আনন্দ সৃষ্টির মাধ্যম। এটি পাঠকের হৃদয়ে অনুভূতির জাগরণ ঘটায় এবং রসিক পাঠকের হৃদয়ে সেই সৌন্দর্য আনন্দ অনুভব করায়। কিন্তু যখন সাহিত্য তার প্রকৃত স্বভাব সৌন্দর্য সৃষ্টি ও আনন্দ ত্যাগ করে কেবলমাত্র আত্মহতি বা লোকহিতের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন তার স্বধর্মচ্যুত হয়। অর্থাৎ সাহিত্যের মূল কাজ কি? পাঠকের হৃদয় অনুভূতি জাগরণ করা। কিন্তু যখনই সে মানুষের জন্য, অর্থাৎ স্পেসিফিক কিছু মানুষের জন্য কি সাহিত্য রচনা করবে, তখন সে তার কি সহজেই ধর্ম, তার যে অবস্থান সেটা কি হারিয়ে ফেলবে। তারপর দেখো সাহিত্য খেলা প্রবন্ধে এই বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। লেখক উল্লেখ করেছেন যে সাহিত্য যখন পাঠকের কেবল মনোরঞ্জনের জন্য অতি সস্তা খেলনা হয়ে ওঠে, তখন তার প্রকৃত উদ্দেশ্য হারিয়ে ফেলে। উদাহরণস্বরূপ লেখক বলেছেন যে সাহিত্য যদি শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, তবে তার সাহিত্য থাকে না, তা হয়ে ওঠে শিক্ষকের হাতের যন্ত্র। অর্থাৎ সাহিত্য যখন শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে, তখন সেটা শিক্ষকের হাতের যন্ত্র হিসেবে কাজে দিবে। এক্ষেত্রে সাহিত্য তার আনন্দ দানের ধর্মকে ত্যাগ করে পাঠকের কেবল জ্ঞান বিতরণ বা মনোরঞ্জনের জন্য কাজ করে। উপরের উদ্দীপকের কথা অনুযায়ী সাহিত্যিক যদি পাঠকের মনোরঞ্জন বা লোকহিতের জন্য বিশেষ করে লেখা শুরু করেন, তবে তিনি শিক্ষকের ভূমিকায় পরিণত হয়। অর্থাৎ উদ্দীপকে বলা হচ্ছে যদি পাঠকের মনোরঞ্জন বা লোকহিতের জন্য তিনি কি লেখা শুরু করেন, তাহলে তিনি শিক্ষকের ভূমিকায় পরিণত হচ্ছেন। এতে সাহিত্যের আনন্দ সৌন্দর্যের প্রতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেম কথাই যেমন প্রবন্ধে যেটা বলা হয়েছে মানুষের
মনোরঞ্জনের জন্য যদি লেখা হয়, উদ্দীপকও বলা হয় যে মানুষের মনোরঞ্জনের জন্য যখন লেখা হবে তখন এটা কি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ সাহিত্য তখন আর স্বতঃস্ফূর্ত রস সৃষ্টি নয়, বরং এটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের মাধ্যম হয়ে ওঠে। অর্থাৎ সাহিত্য যে পাঠকদের মনে আর রস সৃষ্টি করবে না, এটা কি একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য কি মাধ্যম হয়ে উঠবে। ঠিক আছে, তারপরে দেখো, সুতরাং সাহিত্যের প্রকৃত ধর্ম থেকে সরে গিয়ে শুধুমাত্র শিক্ষাদান, মনোরঞ্জন বা লোকহিতের জন্য লেখা শুরু করলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়বে। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, যে শিক্ষাদান, মনোরঞ্জন বা লোকহিত মানে লোকের ভালোর জন্য যদি সাহিত্য লিখতে যাও তাহলে এটা কি হবে, স্বধর্মচ্যুত হয়ে পড়বে। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, যে সাহিত্যের যে ধর্মচ্যুত, স্বধর্মচ্যুত বা কুল ত্যাগ বা সাহিত্যের স্থান থেকে সরে পড়ার বিষয় যদি উল্লেখ করতে হয়, তিনটা উদাহরণ বা এই যে এখানে যে প্রমোদ চৌধুরী যে উদাহরণটা আমাদের এখানে দিচ্ছেন সেটা তোমাদেরকে কি এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, কেবল মনোরঞ্জনের জন্য অতি সস্তা খেলনা হয়ে ওঠে। ঠিক আছে, এই বিষয়টা যদি তোমরা উল্লেখ করো তাহলে আশা করি এখানে 3-এ 3 পাওয়া সম্ভব। ঠিক আছে, তো এটা ছিল কি গ নম্বর। এখন আমরা ঘ নম্বরটা একটু দেখি। ঘ নম্বরে বলা হয়েছে শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্ন ধর্মী, অর্থাৎ কি শিক্ষার একটা আলাদা উদ্দেশ্য রয়েছে এবং সাহিত্যের কি আরেকটা আলাদা উদ্দেশ্য রয়েছে। বক্তব্যটি উপরে অনুচ্ছেদের কতখানি প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে করো, উত্তরের পক্ষে যুক্তি দাও। দেখি আমরা এখানে বলছে উপরে অনুচ্ছেদে শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্ন ধর্মী, এই বক্তব্যটি যথেষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কিভাবে প্রতিফলিত হইলো আমরা একটু দেখি। এতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে সাহিত্য মূলত সৌন্দর্য সৃষ্টি এবং পাঠকের হৃদয়ে আনন্দ জাগ্রত করার জন্য। অর্থাৎ সাহিত্যের মূল কাজ কি, সাহিত্যের মূল কাজ বলা হচ্ছে কি এই যে আনন্দ জাগ্রত করার জন্য। ঠিক আছে, সৌন্দর্য সৃষ্টি এবং আনন্দ জাগ্রত করা। অন্যদিকে শিক্ষার উদ্দেশ্য মানুষের জ্ঞান চর্চা, উপদেশ বা বাস্তব জীবনের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আর শিক্ষার উদ্দেশ্যটা কি দেখো, মানুষের যে জ্ঞান চর্চা, উপদেশ বা বাস্তব জীবনের জন্য দেওয়া, সেটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। সাহিত্যের খেলা প্রবন্ধে লেখক এ বিষয়ে বিস্তারিত বলেছেন, শিক্ষার লক্ষ্য হলো মানুষের মনের অভাব পূরণ করা, তাকে কোনো বিশেষ জ্ঞান বা দক্ষতা প্রদান করা। অর্থাৎ শিক্ষার যে মেইন লক্ষ্য বা উদ্দেশ্য কি দেখো, শিক্ষার মনের যে অভাব, মানুষের মনের অভাবটাকে পূরণ করা এবং কি তাকে কোনো বিশেষ জ্ঞান। শিক্ষা আমাদের কি দেয়, বিশেষ জ্ঞান বা দক্ষতা দেয়। আমি এর আগে বলেছি এটি পাঠকের জন্য বাধ্যতামূলক এবং অনেক সময় আনন্দহীন। দেখো অনেক সময় ফিজিক্স আমাদের ভালো লাগে না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কি অন্য সাবজেক্ট ভালো লাগছে, বাংলাদেশের বিশ্ব পরিচয় ভালো লাগছে, ইতিহাস ভালো লাগছে, ইতিহাস পড়তে ভালো লাগছে। কিন্তু কিন্তু তোমার যে পাঠ্য যে বিষয়গুলো রয়েছে এটা একসময় তোমার কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। একজনের কাছে ভালো লাগে, একজনের কাছে খারাপ লাগে। উদাহরণস্বরূপ সূর্য পূর্ব দিকে ওঠে, এই তথ্য জেনে মানুষ মুগ্ধ হয় না, কারণ এটি কেবল একটি বাস্তব জ্ঞান। কিন্তু সূর্যোদয়ের সৌন্দর্য, রঙের খেলা ও প্রকৃতির ছন্দ পাঠকের মনে যে আনন্দ সৃষ্টি করে সেটি সাহিত্য। লেখক আরো উল্লেখ করেছেন সাহিত্য কখনো শিক্ষকের মতো পাঠকের জন্য কিছু চাপিয়ে দেয় না। যেমন শিক্ষক তোমাদেরকে বলে দেয় যে পরবর্তী দিন তোমরা কি এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন আছে সব পড়ে আসতেই হবে, কিন্তু সাহিত্য তোমাকে এটা বাধ্য করে না। তোমার যতটুকু ইচ্ছা, তোমার যতটুকু আনন্দ পড়ার জন্য আনন্দ পাও, তুমি ততটুকুই পড়বা। সাহিত্য স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয় এবং তা পাঠকের মনের গভীর আনন্দের সঞ্চার করে। সাহিত্যের মূল লক্ষ্য হলো রসিক পাঠকের হৃদয়ে রসের উদ্বেগ ঘটানো। এর বিপরীতে শিক্ষার কাজ তথ্য সরবরাহ ও উপদেশ দেওয়া। অর্থাৎ সাহিত্যের যে মূল উদ্দেশ্য, এই যে আমি ডিফারেন্স গুলো কিন্তু এখানে বলে দিচ্ছি, যে রসের উদ্বেগ ঘটানো পাঠকের মনে। আর শিক্ষার কি, শিক্ষার কাজ হচ্ছে দেখো তথ্য সরবরাহ করা এবং উপদেশ দেওয়া। ঠিক আছে, যদি সাহিত্যকে শিক্ষার উপায় হিসেবে ব্যবহার করা হয় তবে সাহিত্য তার নিজস্ব ধর্ম থেকে বিচ্যুত হয়। অর্থাৎ সাহিত্যকে যদি তুমি শিক্ষার যে উপকরণ বা উপায় হিসেবে ব্যবহার করো তাহলে কি সাহিত্য তার নিজের যে ধর্ম আছে সেটা থেকে বিচ্যুত হয়ে পড়বে। দেখ উদাহরণ হিসেবে লেখক বলেছেন বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন মনীষীদের আনন্দ দানের জন্য। ঠিক আছে, শিক্ষা দেওয়ার জন্য নয়। এটি সাহিত্য হিসাবে চিরকালীন এবং পাঠকের হৃদয়ে আনন্দের সঞ্চার করে। অপরদিকে শিক্ষামূলক রচনাগুলি যেমন যোগ বাশিষ্ঠ জনসাধারণের মধ্যে খুবই কম আনন্দ সৃষ্টি করে, কারণ এটি লেখা হয়েছিল শিক্ষার উদ্দেশ্যে, সাহিত্যের আনন্দ দানের জন্য। অর্থাৎ এই দুটাই যে যোগ বাশিষ্ঠ এবং এই যে এই বাল্মীকির যে রামায়ণ, এই দুটা তোমরা উদাহরণ হিসাবে দিতে পারো, যে এটা রচনা হয়েছিল শিক্ষার জন্য, ওটা হয়েছিল মানুষকে আনন্দ দানের জন্য। উত্তরের পক্ষে যুক্তি সাহিত্যের মূল উদ্দেশ্য আনন্দ প্রদান ও সৌন্দর্য সঞ্চার, যা পাঠকের মনের গভীর অনুভূতিকে জাগ্রত করে। অন্যদিকে শিক্ষার কাজ মানুষের মনকে একটি নির্দিষ্ট পথে পরিচালিত করা। অর্থাৎ শিক্ষার যে কাজ সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট পথে মানুষকে পরিচালিত করা, এবং সাহিত্যের কাজ হচ্ছে মানুষকে কি সৌন্দর্যের সঞ্চার করা এবং পাঠকের হৃদয়ে কি একটা গভীর অনুভূতি জাগ্রত করা। কিন্তু শিক্ষার কাজ হচ্ছে কি মানুষকে যে তাত্ত্বিক বা বাস্তবিক জ্ঞানগুলো দেওয়া। প্রবন্ধের ভাষ্য ও উদ্দীপক উভয় এই ভিন্নতা স্পষ্টভাবে তুলে ধরেছেন। সুতরাং শিক্ষা সাহিত্যের উদ্দেশ্য ভিন্ন এবং সাহিত্যকে শিক্ষার মাধ্যমে বানালে তার মৌলিকতা নষ্ট হয়। ঠিক আছে, বোঝা গেছে? তো এই ছিল হচ্ছে আমাদের কি সৃজনশীল, এটা ছিল আমাদের কি সৃজনশীল। এখান থেকে এইভাবে সৃজনশীল আসতে, অর্থাৎ আমি যেই বিষয়গুলো নিয়ে এর আগে আলোচনা করেছি, সাহিত্যের কাজ কি, সাহিত্য আমাদেরকে কি জ্ঞান দেয়, আনন্দ সঞ্চার করে, কিন্তু শিক্ষা আমাদেরকে কি করে, তাত্ত্বিক জ্ঞানগুলো দেয়। তো এই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। যদি তুমি সমাজের উচ্চ মানুষের জন্য সাহিত্য রচনা করো তাহলে সাহিত্য তার যে স্থান আছে সেটা হারিয়ে ফেলবে।
তাদের স্বধর্ম আছে সেটা হারিয়ে ফেলবে। তো এইগুলো নিয়ে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। আমরা এই পিডিএফটা ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা এই পিডিএফ এ যে ইনফরমেশন গুলো রয়েছে তোমরা একটু নিজেরা পড়লে বুঝতে পারবে। আমরা শেষ মুহূর্তে একেবারে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে এসে আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। পুরো প্রবন্ধ নিয়ে আমরা একটা গোজামিল আলোচনার পরিবর্তে আমরা কি এই যে তোমাদের পয়েন্ট আকারে এগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি। এবং এর পরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের যে পেজের ইনবক্স রয়েছে সেখানে তোমরা সরাসরি মেসেজ করতে পারো। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের বাংলা প্রথম পত্র সাহিত্য খেলা। ঠিক আছে, এই সাহিত্য খেলা প্রবন্ধ যেটি ছিল প্রমোত্তরী সেটা নিয়ে আমাদের আলোচনা। এখন আমরা বলেছিলাম যে আমরা প্রতিদিন 2টা করে ক্লাস নিব, যেদিন ছোট প্রবন্ধ বা গল্প থাকবে। তো এখন আমরা